অভ্যুত্থানের সনদ হচ্ছে এই পুরা সংবিধানটাকে যে সংশোধন করা হবে এর গাঠনিক কাঠামোটাই চেঞ্জ করে দিবে। যাই ৭২-এর সংবিধানে লেখা আছে, আমি এটাকে বলি ৭২-এর সংবিধান হচ্ছে ভারত আধিপত্যবাদের একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট থেকে বের হয়ে আসা আজকের সংসদের যে চিত্র বা ২-১ দিনের যে চিত্র আপনি যদি বলেন, কি বলা যায় যে যাদের কাছ থেকে খুব প্রত্যাশিত নতুন সাংসদরাও কিন্তু চমৎকার কথা বলছে, যুক্তিপূর্ণ কথা বলছে, কিন্তু এই যে জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সরকারি দলের এই ব্যাখ্যা দুই পক্ষ থেকেই শুনেছেন। আপনার পরিচয়টা কিন্তু আজকে রাজনৈতিক বিশ্লেষক, সেই জায়গা থেকে আপনি বলবেন যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। যে ইন্ট্রো দিলেন, এই ইন্ট্রোতে 3টা শব্দ আমার কাছে খুব কি বলবো আই ক্যাচিং বলবো। একটা হচ্ছে সংস্কার না সংশোধন, আর একটা হচ্ছে পুনর্গঠন। এই সংস্কার না সংশোধন, এখানে একটু 2টা জিনিস দেখতে হবে। জুলাই জাতীয় সংসদের কি লেখা আছে? ভবিষ্যতের পথরেখা। আর যদি ভিতরে যান আপনি, তাহলে লেখা আছে কি, একদম প্রথম পাতায় কি লেখা আছে? সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধান সংশোধন সাপেক্ষে, তারপরে কি লেখা আছে দেখেন, সংস্কারের বিষয়সমূহ। সংশোধন সাপেক্ষে এই লেখা আছে কি, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের কি বিধান বিষয়সমূহ। তাহলে আমি জাতীয় এই সনদে 2টা শব্দই পাচ্ছি। একটা কি, সংবিধান সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারটা কিভাবে করা হচ্ছে? সংশোধনের মাধ্যমে। এই সংস্কার এবং সংশোধন, এই 2টা শব্দ কেন অ্যাড করা হলো এখানে? প্রথমে চার্চ সারা পৃথিবীকে শাসন করত এবং বলতো আমরা হচ্ছে বিধাতার প্রতিনিধি, অতএব তুমি আমাকে উপঢৌকন দাও। তুমি আমাকে উপঢৌকন দিলে তাহলে মানে ভগবান তোমার মঙ্গল করবে বা খোদা তোমার মঙ্গল করবে। আচ্ছা আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট ইন ইউরোপ। এবং এইভাবে কিন্তু চার্চকে বলা হতো দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। এটা আবার তারা কিভাবে ইউজ করলেন? জোসপেল থেকে, বাইবেল থেকে ইউজ করলেন। সো মানুষকে একটা ভয় দেখানো ধর্ম থেকে, এটা কিন্তু আজ থেকে না, বহু আগে থেকে। এইখানে এসে কুঠারাঘাত করলেন হচ্ছে হবস। কেন কুঠারাঘাত করলেন? দেখেন, মানুষ না খেয়ে আছে, আর চার্চের আপনি যদি, আমি জানি না, ইউসুফ আলাইহিস সালামের একটা মুভি আছে, মুভিটা যদি দেখেন, যে ফেরাউনের আন্ডারে যারা যারা কাজ করে তারা এরকম গেট দিয়ে ঢুকতে পারে না, মানে তারা এত হেলদি। আর মানুষগুলোর কাঠি ছাড়া আর কিছু নাই। তাহলে ওই যে চার্চের লোকগুলো তারা হেলদি, তাদের নিচে, এবং আরেকটা জিনিস দেখবেন, এখন গ্রেভিয়ার্ড করা আছে প্রতিটা চার্চের নিচে। কিন্তু আগে এই জায়গা রাখা থাকতো সোনাদ রাখার জন্য, কারণ সবাই এসে উপঢৌকন দিত, ওই উপঢৌকন নিচে রাখা। এইখানে হবস এসে বলল না, কিং হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ অফ গড। এই জন্য বললো রাজা হচ্ছে কি বিধাতার প্রতিনিধি। তখন চার্চের সাথে রাজার হয়ে গেল যুদ্ধ। এই ক্রুসেডে রাজার কি হলো? রাজার ক্ষমতা প্রতিষ্ঠিত হলো, এবং সেই ক্ষমতাটা হয়ে গেল অ্যাবসলিউট ক্ষমতা। অ্যাবসলিউট ক্ষমতা হয়ে আগে ছিল চার্চ হচ্ছে মানুষকে শিফটিং হলো। চার্চ হচ্ছে আগে শোষণ করতো, এখন রাজা শোষণ করা শুরু করলো। কিভাবে শোষণ করলো? সমস্ত সম্পত্তির মালিক রাজা, সমস্ত সম্পত্তির মালিক রাজা। যেহেতু আমি প্রতিনিধি, আমি যা বলবো, তার একটা মেয়েকে পছন্দ হলে তুলে নিয়ে চলে আসলো। তো কি ওখানে আবার তারা কি বললো, যেহেতু খোদার প্রতিনিধি, ওখানে এই মেয়ে গেলে তারও ভাগ্য খুলে যাবে। লক এসে কুঠারাঘাত করলেন, বললেন না, মানুষকে ভগবান মানুষকে দিছে সার্বভৌম ক্ষমতা, অতএব মানুষ হচ্ছে সার্বভৌম, এবং প্রপার্টির মালিককে, মালিক হচ্ছে রাজা না, কে? প্রপার্টির মালিক হচ্ছে জনগণ। এখান থেকে আর একটা জায়গায় আসলেন, ফ্রান্সের রুশো বললেন যে ওইটাকে লকটাকে একটু ডেভেলপ করে বললেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি মানে কি, আমি সরকারকে ক্ষমতা অর্পণ করব এই শর্তে যে সরকার আমার নিরাপত্তা বিধান করবে। দিস ইজ কল্ড সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই 3টা এই কারণে বললাম, আমার মাননীয় আইনমন্ত্রী সাহেব সংসদে বললেন যে এই 3টা বোঝে না, সে কিন্তু এই সংবিধানের গোড়ায় যেতে পারবে না। তাহলে লাস্টের কথাটা সারা পৃথিবী এখন চলতেছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে। সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথাটা হচ্ছে কি, আমাদের আর্টিকেল 7। কি আর্টিকেল 7-এ কি লেখা আছে?
প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। শব্দটা দেখেন, মালিক। প্রজাতন্ত্রের সকল ক্ষমতা জনগণের কাছে না, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি ভাইকে দেখান, আমার বেয়াদবি হয়ে যাচ্ছে, উনি বিধি মানুষ, তারপর আমি বললাম মালিক শব্দটা use করতে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার এই কথা আমার মনে হয় বাংলাদেশ জন্মের পর থেকে, আমাদের জন্মের পর থেকে বারংবার এটা আমরা শুনতেছি। জনগণই সকল ক্ষমতার মালিক। মালিক। তো জনগণ যদি সকল ক্ষমতার মালিক হয়, এই কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা হচ্ছে জনগণের। কখন? ওই জন্য বলছে সংশোধনের মাধ্যমে সংস্কার করতে হবে, কারণ এর আগে আমাদের 8th অ্যামেন্ডমেন্ট কেসে কি বলে দিল, কেশবানন্দা ভারতীর কেস উল্লেখ করে আমাদের অ্যাপেলেট ডিভিশন বলে দিল সংবিধানে তুমি ততটুকুই 142 দিয়ে সংশোধন করতে পারবা যতটুকুনে এর আকার ওকার কিছু পরিবর্তন হবে না। যেমন এই যে সংসদে দেখেন, জনগুরুত্বপূর্ণ প্রশ্নে সাপ্লিমেন্টারি করতে পারবে, ওই প্রশ্নের সাথে আর একটা নতুন করে কিন্তু কিছু করতে পারবে না। এই জন্য এরশাদ সাহেব যখন হাইকোর্টের বেঞ্চগুলো সমস্ত জায়গায় দিলেন, এটা অনারেবল অ্যাপিলেট ডিভিশন বলে দিল কি এটা অবৈধ, কারণ এটা এই গাঠনিক ক্ষমতার মধ্যে না। কারণ এটা তৈরি করার ক্ষমতা খালি কার আছে? সংসদের না, জনগণের। এই জুলাই অভ্যুত্থানের সনদ হচ্ছে এই পুরা সংবিধানটাকে যে সংশোধন করা হবে, গাঠনিক কাঠামোটাই চেঞ্জ করে দিবে। যাই 72-এর সংবিধানে লেখা আছে, আমি এটাকে বলি 72-এর সংবিধান হচ্ছে ভারত আধিপত্যবাদের একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট থেকে বের হয়ে আসা।